আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমাদের মডিউল 4 এর ফার্স্ট ক্লাসে। তো ট্রিপলি জব প্রিপারেশনে আমরা এখন অবস্থান করছি মডিউল 4 এ। এর আগে আমরা ইলেকট্রিক্যাল সার্কিট, ইলেকট্রনিক্স, টেলিকমিউনিকেশন এবং কন্ট্রোল সিস্টেম এই মডিউল গুলো শেষ করেছি চাকরি প্রস্তুতির জন্য। তো সেখানে আমরা অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এবং সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, ট্রিপলি এবং ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স এই দুটো ডিপার্টমেন্টের জন্য আমরা আলোচনা করেছিলাম। আজকে থেকে আমাদের মেশিন মডিউল শুরু হতে যাচ্ছে। তো এটা মেশিন মডিউলের ফার্স্ট ক্লাস। এই ফার্স্ট ক্লাসে আমরা ট্রান্সফরমার বেসিক এবং টার্ন রেশিও এসব নিয়ে আলোচনা করব এবং সিলেবাসটা একটু দেখে নিব তার আগে। তো চাকরির পরীক্ষা আসলে মেশিন থেকে কি কি আসে, ঠিক আছে? সেগুলো আমরা এখন আলোচনা করব। দেখো, মেশিনে সবার প্রথমে মেশিন বলো বা পাওয়ার সিস্টেম বলো, দুটাতেই ট্রান্সফরমার নিয়ে প্রশ্ন একটা থাকেই, হয় মেশিন থেকে থাকে না হলে পাওয়ার সিস্টেম থেকে থাকে। পাওয়ার সিস্টেম থেকে থাকলে ওখানে ট্রান্সফরমার তো অবশ্যই থাকে। তো ট্রান্সফরমার থেকে আমরা দেখবো ট্রান্সফরমারের বেসিক, টার্ন রেশিও, ভোল্টেজ, কারেন্ট, পাওয়ার, ইম্পিডেন্স এগুলো কিভাবে ট্রান্সফর্ম হয়, এগুলো পার ইউনিটে কিভাবে ট্রান্সফর্ম হয়, ঠিক আছে? আইডিয়াল ট্রান্সফরমার দিয়ে কিভাবে পাওয়ার ট্রান্সমিশন করা যায়, পার ইউনিট ক্যালকুলেশন, ইকুইভ্যালেন্ট সার্কিট এবং শর্ট সার্কিট টেস্ট, ঠিক আছে? এবং রিসেন্ট পরীক্ষাগুলোতে মেবি পিডিবির পরীক্ষাতেও তোমরা দেখছো যে ওপেন সার্কিট শর্ট সার্কিট থেকে আসছে। তো পিজিসিবির পরীক্ষাতে আমি এখনো দেখি নাই কি আসছে। পিজিসিবির পরীক্ষাতে কি কিছু ছিল? তোমরা কি কেউ পরীক্ষা দিছো? পাওয়ার অ্যাসিস্ট্যান্ট বা অ্যাসিস্ট্যান্ট ট্রান্সফরমার থেকে কিছু আসছিল? তো পরীক্ষা দাও না, না? আচ্ছা, ঠিক আছে, অসুবিধা নাই, দেখবো পিজিসিবির সলিউশনটাও দেওয়ার চেষ্টা করব। তো এরপরে আমরা দেখবো ট্রান্সফরমারের অপারেশন। তো অপারেশন বলতে এটা কিভাবে কাজ করে, ভোল্টেজ রেগুলেশন কেমন, এফিসিয়েন্সি কেমন, ফুল লোডে, হাফ লোডে, অল ডে এফিসিয়েন্সি, এই জাতীয় বিভিন্ন এক্সেপশনাল ম্যাথ গুলো করবো। অটো ট্রান্সফরমার নিয়ে আলোচনা করব, ট্রান্সফরমার প্যারালাল অপারেশন, থ্রি ফেজ ট্রান্সফরমার বেসিক এবং ট্রান্সফরমারের অ্যাডভান্সড কিছু আলোচনা করব। এবং তারপরে আমরা চলে যাবো সিনক্রোনাস মেশিনে। সিনক্রোনাস মেশিনের বেসিক, ইকুইভ্যালেন্ট ফেজর ডায়াগ্রাম, পাওয়ার ফ্লো ডায়াগ্রাম, ঠিক আছে? পাওয়ার ফ্লো ডায়াগ্রাম থেকে ভালোই ম্যাথ আসছে ইদানিং। তারপর লোড চেঞ্জ, এটাও রিসেন্ট পরীক্ষাগুলোতে লোড চেঞ্জ নিয়েও ম্যাথ আসছে। সিনক্রোনাইজেশন অফ প্যারালাল অপারেশন এবং হাউস ডায়াগ্রাম, এই হাউস ডায়াগ্রাম থেকেও রিসেন্ট বইয়ের কয়েকটা প্রশ্ন দেখলে দেখবো হাউস ডায়াগ্রাম থেকেও ম্যাথ ছিল। হুম। তারপরে আমরা সিনক্রোনাস মোটর দেখবো। সিনক্রোনাস মোটর আমরা ইকুইভ্যালেন্ট সার্কিট, ফেজর ডায়াগ্রাম, পাওয়ার ফ্লো এবং লোড চেঞ্জ করলে কেমন হয়, এফিসিয়েন্সি এবং পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্টের ক্ষেত্রে এটা কন্ডেন্সার হিসেবে কিভাবে কাজ করে, অর্থাৎ ক্যাপাসিটরের মতো কাজ করে মোটরটা, সেসব নিয়ে আলোচনা করবো। তারপর আমরা দেখবো ডিসি জেনারেটরের ফুল, তারপরে ডিসি মোটর এবং ইন্ডাকশন মোটর। তো আমাদের এই মেশিন মডিউলে আমরা এই সকল টপিক নিয়ে টোটাল মডিউলটা থাকবে। এবং আমাদের দুইটা কোর্স চলমান থাকে সব সময়, একটা হচ্ছে ফ্রি কোর্স আর একটা সেটা বেসিক এবং অ্যাডভান্স কোর্স, সেটা পেইড। ফ্রি কোর্সের আন্ডারে আমরা লেকচার 1 থেকে 10 পর্যন্ত লেকচার গুলা তোমরা ফ্রিতেই লাইভে করতে পারবা। এবং এরপরে আমাদের এই যে 37টা, যদি এখানে দেখা যাচ্ছে, সব মিলে প্রায় 45টার মতো টপিক, লেকচার, লাইভ এগুলো হয়তো কভার হবে। তো সব মিলিয়ে প্রায় 30 থেকে 50 ক্লাস আমাদের অ্যাডভান্সড পেইড কোর্সের আন্ডারে থাকবে। তো আজকে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে আমার বেসিক এবং টার্ন রেশিও, ঠিক আছে? তো ট্রান্সফরমার নিয়ে আমরা ম্যাথ করার আগে এটার বেসিকটা আমাদের ভালোভাবে জানা থাকা দরকার। সাপোজ মনে করো উম,
তোমার কাছে একটা সিস্টেম আছে, পাওয়ার সিস্টেম মনে করো, যেটা দিয়ে তুমি এক জায়গা থেকে আরেক জায়গায় পাওয়ার ট্রান্সমিট করো বা ডিস্ট্রিবিউট করো। এগুলা কোনোটাই এখন ট্রান্সফরমার ছাড়া করা অসম্ভব, এসি সিস্টেম। ঠিক আছে, ইভেন আমরা যদি ডিসি সিস্টেমও করি, ডিসি সিস্টেমের কিছু পার্ট আমরা এখনো এসি রাখি, তো ওই জায়গাগুলোতে আবার ট্রান্সফরমার ব্যবহার করি। এজন্য ট্রান্সফরমার খুব ইম্পর্টেন্ট একটা মেশিন। প্রথম প্রশ্ন তোমাদের কাছে, তোমরা একটু ভেবে আমাকে বলবা, যে যারা হয়তো পরের রেকর্ডটা দেখবা, তোমরা রেকর্ড দেখার সময় পজ করে একটু চিন্তা করে এরপরে বাকি রেকর্ডটা দেখবো। যে ট্রান্সফরমার কি আসলে, ওটা কি মেশিন নাকি ডিভাইস? তোমার কি মনে হয়? কেউ বলতে পারবা যারা আছো লাইভে? এটা একটা ডিভাইস। ডিভাইস। তারপর আর কেউ, আর কারো কি মনে হয়? সবাই ডিভাইস নাকি মেশিনও কারো মতামত আছে? আচ্ছা, সবাই ডিভাইস বলতেছো। তাহলে দেখো, ট্রান্সফরমার বললা ডিভাইস, কিন্তু এই সাবজেক্টটা, এই টপিকটা তোমরা কোথায় পড়ো? মেশিন সাবজেক্টের ভিতরে পড়ো নাকি? ট্রান্সফরমার, অল্টারনেটর, মোটর, ওগুলার ট্রান্সফরমার পড়ো না, এবং সাবজেক্ট থাকে ইলেকট্রিক্যাল মেশিনস নাকি, বা এসি মেশিন, ডিসি মেশিন, বা মেশিন যেসব রাইটাররা মেশিনের বই লেখে, ওই মেশিনের বইয়ের ভিতরে ট্রান্সফরমার থাকে। তার মানে ট্রান্সফরমার একটা কি, মেশিন। এবং ট্রান্সফরমার কিন্তু ডিভাইসে বলা যায়, দুইটা দুই সেন্স। এখন আমরা মেশিন কাকে বলি? আমরা সেসব ডিভাইসকে মেশিন বলি যাদের হচ্ছে এনার্জি কনভার্সন হয়, একটা ফেজ থেকে এনার্জি আর একটা ফেজে যায়, তাদেরকে আমরা মেশিন বলি। আর ডিভাইস বলি কাদেরকে? এটা এবার জন্য ইম্পর্টেন্ট প্রশ্ন, যে ডিভাইস কাকে বল। তুমি চিন্তা করে দেখো, তোমার দেখো মাথায় কোনো উত্তর আসতেছে না। ডিভাইস হচ্ছে কি, যেটা হচ্ছে ইলেকট্রিক্যাল সিগন্যালকে এমপ্লিফাই করে। ঠিক আছে, তাদেরকে ডিভাইস বলে। সকল ডিভাইসে এমপ্লিফিকেশনের কাজ করে। তাইলে ট্রান্সফরমার মেশিন কেন হয়? কারণ ট্রান্সফরমারের তুমি ইন্টারনাল একদম ভিতরে ঢুকো, অপারেটিং প্রিন্সিপাল, ওখানে দেখবা যে ট্রান্সফরমারে আমরা দেই ইলেকট্রিক পাওয়ার, সেই ইলেকট্রিক পাওয়ারটা মাঝখানে ম্যাগনেটিক পাওয়ারে কনভার্ট হয়, ম্যাগনেটিক এনার্জিতে কনভার্ট হয়। তাহলে ইলেকট্রিক্যাল এনার্জি ম্যাগনেটিক এনার্জিতে কনভার্ট হয়, আবার সেকেন্ডারিতে যাওয়ার সময় এই ম্যাগনেটিক এনার্জি আবার ইলেকট্রিক্যাল এনার্জিতে কনভার্ট হয়। তো বাহির থেকে দেখলে মনে হয় আমি দিলাম কারেন্ট ভোল্টেজ, পাইলামও কারেন্ট ভোল্টেজ, কোথায় পাওয়ার কনভার্সন হয়েছে। কিন্তু অ্যাকচুয়ালি ভিতরে কি হয়েছে, দুটা ওয়াইন্ডিং এর মধ্যে কোনো ইলেকট্রিক্যাল কানেকশন নেই, কোনো যোগাযোগ নেই, কিন্তু কারেন্ট এখান থেকে এখানে চলে গেল। তাহলে কি মাঝখানে এনার্জি কনভার্সন হয়েছে? এই জন্য, যেহেতু এনার্জি কনভার্সন হয়, এই জন্য ট্রান্সফরমারকে আমরা ডিপার সেন্সের মেশিন বলি। ঠিক আছে। আর যদি আমরা একদম বাহ্যিক দিক থেকে দেখে একটা কমেন্ট করি যে ট্রান্সফরমার কি, তাহলে তাকে আমরা ডিভাইস বলতে পারি। কারণ ট্রান্সফরমার কি করে, আমাকে হাই ভোল্টেজ দিলে সে সেটাকে এমপ্লিফাই করে বা ডি এমপ্লিফাই করে। মনে করো লো ভোল্টেজ দিচ্ছে, এমপ্লিফাই করে হাই ভোল্টেজ করতে পারে। লো কারেন্ট দিচ্ছে, এমপ্লিফাই করে হাই কারেন্ট করতে পারে। ঠিক আছে, এমপ্লিফাই কাজ করে। এই জন্য ট্রান্সফরমারকে তুমি ডিভাইসও বলতে পারো, তবে যেটাই বলো এটা তোমার জানা থাকবে। তো ওভারঅল অ্যাকচুয়াল সেন্সে ট্রান্সফরমার একটা মেশিন। ঠিক আছে, গেল। তো এটা জাস্ট ভাইবার জন্য আলোচনা করলাম। এখন আমরা যে রিটেন আসে, রিটেনের জন্য করি, ডিসকাস করি। তো দেখো, ট্রান্সফরমারে কি থাকে, প্রাইমারিতে আমরা একটা কয়েল দেই, সেকেন্ডারিতে আমরা আরেকটা কয়েল দেই, মাঝখানে একটা কোরিয়াল দেবো, তাই না? তো কোরকে ট্রান্সফরমারে এইভাবে দুটো দাগ দিয়ে দেখানো হয়, তোমরা হয়তো জানো। কিছু না দিলে বোঝা যায় যে ট্রান্সফরমারটা এয়ার কোর। ঠিক আছে, কোনো কোর নেই। তো ট্রান্সফরমারের প্রাইমারিতে আমরা যে ভোল্টেজ সাপ্লাই দিই, সাউথ ভিভি ভোল্টেজ দেই, সেই ভোল্টেজটার কারণে কি হয়, এই কয়েলে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়। ঠিক আছে, এটা কিভাবে চিন্তা করা যায়? সাপোজ মনে করো একটা ট্রান্সফরমারের এখানে, ট্রান্সফরমার বাধ্য, সাপোজ এই ওয়্যার দিয়ে এখানে কারেন্ট ফ্লো হচ্ছে। ঠিক আছে, তো এই কারেন্ট ফ্লো যদি হয়, তাহলে কি হবে, এই ওয়্যারের চারিদিকে একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে। এই যে আমি দাগটা আঁকলাম, এই দাগটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড। ঠিক আছে,
তো এই ম্যাগনেটিক ফিল্ডটা হচ্ছে এমন, তুমি যদি তোমার ডান হাত আঙ্গুলকে এই তীরের দিকে প্লেস করো, ঠিক আছে, এবং হাত মুষ্টিবদ্ধ করো, তোমার অন্যান্য আঙ্গুলগুলো যে ডিরেকশন দেখাবে সেইটা সেই ফিল্ডের ডিরেকশন, হোক এসি হোক ডিসি। ঠিক আছে। তো কোথাও কারেন্ট ফ্লো হইলে সেখানে কি হবে, এসি হোক ডিসি হোক, একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে। তাহলে এখানে কয়েলের মধ্যে দেখো, তুমি যখন একটা স্ট্রেট ওয়্যারে দাও তখন এই ধরনের ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে, আর যখন তুমি একটা কয়েলের মধ্যে, এটা একটা কয়েল, এই কয়েলে কারেন্ট ফ্লো করছো, তখন তার মধ্যে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয় এরকম। ঠিক আছে, একদিক থেকে তৈরি হয়ে আরেক দিকে গিয়ে শেষ হয়। তো ঠিক কিভাবে ট্রান্সফরমারে যেহেতু এরকম কয়েল আমরা তৈরি করছি, তাহলে এর কি হয়, এর কিছু ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়। আচ্ছা, এই যে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হইলো, এই ম্যাগনেটিক ফিল্ডটাই সেকেন্ডারিতে আসবে। ঠিক আছে। তো আস্তে আস্তে এটা এই যে বাতাসে বা মাঝখানে যে ম্যাটেরিয়াল থাকে সেখানে লস হয়ে যাবে। তো যাতে এই ম্যাগনেটিক ফিল্ডটা খুব সহজে কোনো লস ছাড়াই সেকেন্ডারি কয়েল পর্যন্ত আসতে পারে, এই জন্য ট্রান্সফরমারে কি করা হয়, কোর দেওয়া হয়। ঠিক আছে, কোর কি করে, এই ফ্লাক্সকে ক্যারি করে এখানে নিয়ে আসে কম লসে। তাহলে কোর কি করছে, প্রাইমারিতে কারেন্ট ফ্লো এর কারণে যে ফ্লাক্স তৈরি হয়েছে সেটাকে সে সেকেন্ডারিতে নিয়ে আসছে। ঠিক আছে, আনলো। এখন এই কারেন্টটা যদি তোমার ডিসি হয়, ঠিক আছে, তাহলে এই যে তোমার এখানে ম্যাগনেটিক ফ্লাক্স তৈরি হয়েছে সেটা স্থির থাকে, সেটা এরকম দাঁড়াই আছে, আমি যেরকম আঁকছি এরকম। আর যদি সেটা এমন হয় যে এই কারেন্টটা বাড়তেছে কমতেছে, ঠিক আছে, তাইলে কখনো ফিল্ড এরকম থাকে, কখনো আরেকটু বড় হয়, কখনো আরেকটু বড় হয়। ঠিক আছে, সাপোজ মনে করো কারেন্ট এখন যেদিকে আছে ওইদিকেই যাচ্ছে, তাহলে ফিল্ডের ডিরেকশন মনে করো এরকম। তো এসিতে কি হয়, কিছুক্ষণ পরে কারেন্ট আবার উল্টায় যায় না, তখন কি হয়, তখন এখানে ফিল্ড গুলোও কি হয় আবার উল্টায় যায় এবং বাড়ে কমে। ঠিক আছে, তাহলে বিষয়টা এমন দাঁড়ায় যে তুমি যদি একটা এসি তোমার ওয়্যার থাকে, সেই ওয়্যারে কারেন্ট ফ্লো হচ্ছে, সেখানে কি হবে, ফ্লাক্স বাড়বে এবং কমবে এবং দিক পরিবর্তন করবে, কখনো ফিল্ডের ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন এদিকে থাকবে, কখনো ওইদিকে থাকবে, এবং এটা বাড়বে কমবে। খুব জটিল একটা বিষয়, তাই না? মানে একটা জিনিস সে বাড়তেছে কমতেছে এবং দিকও পরিবর্তন করতেছে। ঠিক আছে, জটিল গতি বলতে পারো ম্যাগনেটিক ফিল্ড। তাইলে ট্রান্সফরমার যেহেতু এসি সাপ্লাই দিছো, এই ফ্লাক্স কি হবে, কখনো এর স্ট্রেংথ বাড়বে, কখনো এর স্ট্রেংথ কমবে, কখনো এই যে ডিরেকশন আসছে না এখানে সুন্দর করে এদিকে এদিকে থাকবে না, কখনো সেটা এরকম উল্টায় যাবে। যখন এই কারেন্টের ডিরেকশন এদিকে ঘুরে যাবে এটা আবার উল্টায় যাবে। তাইলে এই যে ইনক্রিজিং ডিক্রিজিং এবং চেঞ্জ অফ ডিরেকশন, এর কি হয়, সেকেন্ডারিতে যে কয়েল আছে এই কয়েলটা প্রতিনিয়ত বিভিন্ন স্ট্রেংথের ম্যাগনেটিক ফিল্ড দ্বারা কাট হয়। যখন যেরকম কাট হয়, যদি বেশি কাট হয়, যে এই ফ্লাক্সটা এই কয়েলটাকে বেশি পরিমাণ এঙ্গেজ করতেছে, কাটতেছে, তাহলে কি হয়, বেশি কারেন্ট তৈরি হয়। কম হলে কম কারেন্ট তৈরি হয়। তাহলে এদিকে যেভাবে কারেন্ট চেঞ্জ হয় সেকেন্ডারিতে সেভাবে কারেন্টটা চেঞ্জ হয়। তো চেঞ্জ হওয়ার ফলে কি হয়, এখানে যে ওয়াইন্ডিং আছে এই ওয়াইন্ডিং এ একটা ভোল্টেজ তৈরি হয়। ঠিক আছে, তার মানে তুমি একটা ওয়াইন্ডিং আর আরেকটা একটা ভোল্টেজ দিচ্ছ, ওয়াইন্ডিং মানে পেঁচানো তার, আর একটা ওয়াইন্ডিং এ একটা ভোল্টেজ তৈরি হয়েছে। ঠিক আছে, তো এটা নির্ভর করে কিসের উপর, এটা নির্ভর করে তোমার এখানে কয়টা টার্ন আছে, এখানে কয়টা টার্ন আছে, এই কয়েলে কয়টা পেস, এই কয়েলে কয়টা পেস। তাহলে তোমরা সবাই জানো, খুব বেসিক আলোচনা, তাও আমি একটু বলতেছি, এর ভিতরে হয়তো কিছু ইম্পর্টেন্ট জিনিস হয়তো তোমরা মিস করে যেতে পারো, তো জিনিসগুলো ক্লিয়ার হয়ে যাবে। তাহলে দেখো, প্রাইমারিতে যে টার্ন আছে সেই টার্নের সাথে সেকেন্ডারিতে যে টার্ন আছে, এখানে প্যাচ আছে, এই প্যাচের উপর নির্ভর করে এই ভোল্টেজটা চেঞ্জ হয়। আচ্ছা, হলো, হওয়ার পরে এই ভোল্টেজটা আমরা কি করি, একটা লোডে অ্যাপ্লাই করে তাকে ইউজ করি। ঠিক আছে, এখন দেখো, সাপোজ মনে করো প্রাইমারিতে তো অনেকগুলো প্যাচ আছে, তাই না, কয়েলের মধ্যে। তো এর মধ্যে তোমার এই যে একটা কয়েল, ঠিক আছে, এই কয়েলের মধ্যে যখন এই যে এই ফ্লাক্সটা কারেন্টটা বাড়তেছে কমতেছে, তখন এর মধ্যে কি হয়, ফ্লাক্সের চেঞ্জ হয়। এই ফ্লাক্সটা সেকেন্ডারির দিকে গিয়ে কাট করে, তখন এই টার্নের মধ্যে কি হয়,
একটা ভোল্টেজ ইনডিউস হইলো। এখন একটা ক্যালকুলেশন দেখো, তো মনে করো প্রাইমারি ওয়াইন্ডিং যেটাতে আমরা ভোল্টেজ সাপ্লাই করব সেটা প্রাইমারি, ঠিক আছে, আর যেটাতে লোড কানেক্ট থাকবে সেটা সেকেন্ডারি। তাই এই যে প্রাইমারি ওয়াইন্ডিং, এই প্রাইমারি ওয়াইন্ডিং এ ইনডিউসড ভোল্টেজটা কত? ইনডিউসড ভোল্টেজ পার কয়েল, ঠিক আছে। এই যে একটা কয়েলের মধ্যে এখানে তো তুমি এত বড় ভোল্টেজ দিছো, এই ভোল্টেজের কারণে একটা কয়েলে কতটুকু ভোল্টেজ অ্যাপ্লাই হয়েছে, তার কারণে কতটুকু ফ্লাক্স হয়েছে, এবং তার কারণে কতটুকু এখানে ভোল্টেজ ইনডিউস হয়েছে। আমরা একটা কয়েল নিয়ে আগে আলোচনা করব, তো একটা যদি আমরা প্যাচ নিয়ে আলোচনা করি, ঠিক আছে, পার কয়েল, এরপরে আমরা ওখান থেকে কয়েল থেকে মানে একটা টার্ন থেকে পুরা কয়েলে পৌঁছে যাব। তাহলে দেখো, পুরা যে কয়েল আছে, ঠিক আছে, এই ইনডিউস ভোল্টেজ পার কয়েল এটা কিসের উপর নির্ভর করে? এটার একটা ফর্মুলা আছে, ফ্যারাডের ফর্মুলা। ফ্যারাডে কি বলছে? এটা নির্ভর করবে কিসের উপর? ডি⁵/ডিটির উপর, যে সময়ের সাথে এখানে কিভাবে ফ্লাক্স চেঞ্জ হবে তার উপর। তাইলে এই কয়েলে যে ইনডিউস ভোল্টেজ, সেই ইনডিউস ভোল্টেজটা কত? ডি⁵/ডিটি, ঠিক আছে। এবং এইটাকে সে কি চিহ্ন দিছে? মাইনাস চিহ্ন দিছে। কারণ দেখো, এটা হচ্ছে ইনডিউসড ভোল্টেজ, এটা অ্যাপ্লাইড ভোল্টেজ না। তুমি ভোল্টেজ অ্যাপ্লাই করছো, সেই ভোল্টেজের কারণে এখানে কারেন্ট তৈরি হয়েছে, সেই কারেন্টের কারণে কি হয়েছে আবার? তুমি ভোল্টেজ দিছো, ভোল্টেজের কারণে কারেন্ট হয়েছে, ওই কারেন্টের কারণে ফ্লাক্স হয়েছে, ওই ফ্লাক্সটা এই যে নিজের কয়েলকে নিজে কাটছে, তখন এখানে কি হয়েছে? ওই কারণে আবার ভোল্টেজ উৎপন্ন হয়েছে, সেই জন্য এটার নাম দিয়েছে ইনডিউস ভোল্টেজ, ঠিক আছে। আর ফর্মুলা অনুযায়ী ইনডিউস ভোল্টেজের ডিরেকশন কি হয়? মেইন ভোল্টেজের চেয়ে উল্টা, লেনজের সূত্র অনুযায়ী, সেজন্য এখানে আসছে মাইনাস, ঠিক আছে। আসলো। তাহলে দেখো, তোমার পার কয়েলে যদি এই পরিমাণ ভোল্টেজ হয়, তাহলে টোটাল কত? টোটাল প্রাইমারিতে ইনডিউস ভোল্টেজ কত হবে? এক কয়েলে যতটা আছে তার সাথে কি করতে হবে? যতটা টার্ন আছে এতটা গুণ হবে। তাইলে ফ্যারাডের ফর্মুলাটা কিন্তু পার কয়েলের জন্য অ্যাপ্লাই করা হয়, ঠিক আছে, নট ফর দা হোল কন্ডাক্টরে এই ফর্মুলা অ্যাপ্লাই করুন। আমরা ফুল যখন কন্ডাক্টরের জন্য আলোচনা করি, ফুল কয়েলে হিসাব করি, তখন কি দিয়ে গুণ করি? ওই কয়েলে কয়টা প্যাচ আছে, ঠিক আছে, ওই কি নিয়ম, যে একটা কয়েলে এই পরিমাণ হয়েছে, এন সংখ্যক কয়েলে কয়টা হয়েছে, এটা হচ্ছে তোমার প্রাইমারি ভোল্টেজ। আচ্ছা, এতটুকু বুঝতে পারছো? হ্যালো, জি এতটুকু বুঝতে বুঝতে পারছো? পারছি। আচ্ছা, এখন দেখো সেকেন্ডারিতে কি ঘটে। সেকেন্ডারিতে ইনডিউস ভোল্টেজ পার কয়েল এটা কেমন হয়? এটাকে আমি নাম দিলাম ই প্রাইম। তাইলে সেকেন্ডারির ক্ষেত্রে কি হবে? তোমার এখানে যতটুকু ফ্লাক্স তৈরি হয়েছে, ঠিক আছে, এই পুরা ফ্লাক্সটাতে এজ ইউজুয়াল যদি কোর না থাকে তাহলে এখানে আসতে পারে না। তাহলে এখানে কি হয়? এখানে ফ্লাক্সটাও কি থাকে আমার? ভিন্ন থাকে। কিন্তু আমরা কনসিডার করতেছি এখানে খুবই ভালো মানের কোর আছে, ফুল ফ্লাক্সটাই এখানে আসতে পারে, ফুল ম্যাগনেটিক ফ্লাক্সটা এখান পর্যন্ত পৌঁছাতে পারে, ঠিক আছে। তাইলে ইয়া হয় কি, ডি⁵/ডিটি। এর কারণ কি দেখো তো, এখানে ডি⁵ কেন দিলাম? এখানে যে ফ্লাক্স উৎপন্ন হয়েছে এটার নাম হচ্ছে ফাই, তো পুরাটা যদি এখানে আসতে না পারে তাহলে কি হবে? প্রাইম। তা আমরা দেখলাম অ্যাকচুয়ালি কনসিডার করবো কি, যে পুরাটুকু ফ্লাক্স হয়েছে পুরোটাই এখানে আসতে পারে, ঠিক আছে। অ্যাকচুয়ালি কিন্তু পুরাটা পারে না, একদম মনে করো 0.001% হইলেও মিস হবে। কারণ এই কিছু ফ্লাক্স কি হবে, এই যে এদিকে চলে যাবে, নিজের কয়েলের দিকে ফিরে আসে, এখানেই ক্লোজ করে ফেলবে পথটা, তো তখন এই ফ্লাক্স তো আর সেকেন্ডারিতে গেল না। তো ওইটা খুবই নেগলিজিবল, ঠিক আছে, এই জন্য ওইটাকে আমরা এত কনসিডারেশনে আনি না। তাহলে দেখো, তোমার প্রাইমারিতে পুরা কয়েলের পুরা ওয়াইন্ডিং এর ভোল্টেজ কত পাইছিল? ভিপি সমান এনপি ইনটি,
তাহলে তোমার প্যাচ আছে কয়টা, এনএস সংখ্যক প্যাচ আছে, ঠিক আছে। তাহলে তোমার সেকেন্ডারিতে যে টোটাল ভোল্টেজ সেটা কি হবে, ই প্রাইম ইন্টু এনএস, তাই না? তাইলে দেখো এইখানে এইখানে ফ্লাক্স পার কয়েলে, একটা কয়েলের একটা পেসে যতটুকু ভোল্টেজ সে কি করে উৎপন্ন করে, ওই সাইডেও পার কয়েলে পার পেসে কি করে একই পরিমাণ ভোল্টেজ উৎপন্ন করে। তাইলে এ দ্বারা কি বোঝা যায়, প্রতি কয়েলে যদি সেম পরিমাণ ভোল্টেজ ইনডিউস হয়, তুমি যদি এদিকে কয়েল সংখ্যা বাড়াই দাও তাহলে কি হবে, এখানে যদি অল্প ভোল্টেজ অ্যাপ্লাই করো, এখানে কি করবা, প্রতি কয়েলে যেহেতু সেম ভোল্টেজ পাও, এখানে কি হবে, কয়েল সংখ্যা বেশি থাকার কারণে সব ভোল্টেজ যোগ হয়ে টোটাল ভোল্টেজটা বেড়ে যাবে। তো ট্রান্সফরমারে এই টেকনিকটা আমরা কাজে লাগাই, ঠিক আছে, যে একদিকে অল্প টার্ন দেয় আর একদিকে বেশি টার্ন দেয়, যেহেতু প্রতি কয়েলে ভোল্টেজ সমান, ঠিক আছে। তাহলে দেখো ট্রান্সফরমারের ক্ষেত্রে আমরা এখন কি পাইলাম, যে দুটো জিনিস সমান, একটা কি, প্রতি কয়েলের ইনডিউস ভোল্টেজ, তাহলে ই আর ই প্রাইম এই দুটো জিনিস সমান না। তাহলে ট্রান্সফরমারের ক্ষেত্রে আমরা কি বলতে পারি, ই সমান ই প্রাইম। এখন ই সমান কি দেখো তো, এই লাইন থেকে যদি খেয়াল করো, ই সমান হচ্ছে ভিপি বাই এনপি, তাই না? আর ই প্রাইম সমান ভিএস বাই এনএস। তাহলে এই জিনিসটা আমি লিখি, ভিপি বাই এনপি সমান ভিএস বাই এনএস। তো এই ট্রান্সফরমার যে সবচেয়ে ইম্পর্টেন্ট একটা ফর্মুলা, যেটা দিয়ে তোমরা প্রচুর ম্যাথ করো, ওইটা কিন্তু এখান থেকে আসছে, ঠিক আছে। পার কয়েলের থিওরি থেকে, যে পার কয়েলে ইনডিউস ভোল্টেজ সমান, এটা ট্রান্সফরমার খুব ইম্পর্টেন্ট একটা প্রপার্টি, কিন্তু এটা আমরা অনেকে মিস করে যাই। এখন দেখো, তাহলে এটাকে আমরা একটা মার্ক করে রাখি, এটা মনে করো আমাদের 1 নাম্বার সূত্র, ঠিক আছে, যে ভিপি বাই এনপি সমান বিএস বাই এনএস, অথবা ভিপি বাই বিএস সমান এনপি বাই এনএস, এভাবে মনে রাখতে পারো। এখন ভাইবাতে অনেক সময় জিজ্ঞেস করে যে এই ট্রান্সফরমারে ডিসি কারেন্ট সাপ্লাই দিলে, তো দেখো অনেক সময় জিজ্ঞেস করে যে ট্রান্সফরমারে ডিসি সাপ্লাই দিলে কি হবে, অনেক ভাইবা বোর্ডে জিজ্ঞেস করে যে ডিসি সাপ্লাই দিলে সেকেন্ডারিতে কত পাবা, ঠিক আছে। বলো তো দেখি, ট্রান্সফরমার প্রাইমারিতে আমি ডিসি সাপ্লাই দিলাম, সেকেন্ডারিতে কত ভোল্টেজ পাবা, কে বলতে পারবা? 0 ভোল্টেজ পাবো। 0 ভোল্টেজ পাবো। কারণ এই যে শুরুতে আমরা আলোচনা করছি, ডিসিতে কি হয় না, এই ফ্লাক্সটা চেঞ্জও হয় না, ডিরেকশনও চেঞ্জ করে না, বাড়েও না কমেও না। তাহলে একটা স্থির ফ্লাক্স যেটা বাড়তেছে না কমতেছে না, সে কি করতে পারবে, সে কি এটাকে আর কাট করতে পারবে এই ফ্লাক্সকে? তাইলে কি হবে না, এখানে ডিসি সাপ্লাই দিলে এখানে কোনো ফ্লাক্স আসতে পারবে না, এখানে ফ্লাক্স না আসলে এখানে ভোল্টেজ ইনডিউস হবে না। গেল। সেকেন্ড আরেকটা ঘটনা করতে পারে, তুমি যদি প্র্যাকটিক্যালি একটা ডিসি সাপ্লাই দাও একটা ট্রান্সফরমারে, তো এই ইন্ডাকটেন্স, এই যে কয়েল, কয়েল কিন্তু একটা ইন্ডাক্টর, ইন্ডাক্টর কিন্তু ডিসিতে স্টেটে শর্ট সার্কিটের ন্যায় আচরণ করে। তো তুমি যদি একটা দীর্ঘ সময় ডিসি সাপ্লাই দাও, ঠিক আছে, তাহলে এই ইন্ডাকটেন্সটা কি একটা ফ্ল্যাট হয়ে যাবে, তো শর্ট কারেন্ট ফ্লো হবে, ঠিক আছে। ভোল্টেজ একটা তার দিয়ে কানেক্ট করেছে, একটা ব্যাটারি মনে করো, ডিসি সাপ্লাই ব্যাটারি একটা, দুই দিক থেকে তার দিয়ে শর্ট করে দিছো, তাহলে কি হবে, প্রচুর গরম হবে এবং একসময় তারটাতে আগুন ধরে যেতে পারে। ট্রান্সফরমারে এরকম ডিসি সাপ্লাই দিলে বেশিক্ষণ দিয়ে কি হবে, এটা হিটিং ইস্যু তৈরি হবে, ইনসুলেশন নষ্ট হয়ে যেতে পারে, ঠিক আছে। ইনসুলেশনটা বাদ দাও, ইনসুলেশন বলার দরকার নেই, বলবো যে কি এটা শর্ট সার্কিট হয়ে এখানে প্রচুর হিট উৎপন্ন হতে পারে, এবং ইন সামটাইমস এটা পুড়েও যেতে পারে, ঠিক আছে। তো এই হচ্ছে ডিসি সাপ্লাইয়ের আলোচনা। এখন দেখো, তাহলে দুইটা জিনিস বলতে হবে এখানে, একটা হচ্ছে কি কোনো ভোল্টেজ পাবা না এটা, আর একটা হচ্ছে কি এখানে অনেক হাই হিটিং তৈরি হবে এবং পুড়ে যেতে পারে, ঠিক আছে। আর ট্রান্সফরমারের ডিসি দিলে আমাদের কোনো লাভও নাই, আর এটাকে হাইয়ার ভোল্টেজ, হাইয়ার কারেন্ট এগুলোতে আমরা কখনো নিতে পারবো না। এখন দেখো,
ট্রান্সফরমারে যে আমরা কোড ব্যবহার করি, ঠিক আছে, এই কোডটা কেমন হয়, এই কোডটা কেমন হওয়া উচিত। তো ট্রান্সফরমারে তুমি প্রাইমারি থেকে সেকেন্ডারিতে ফ্লাক্স যাতে লসলেস ওয়েতে, ঠিক আছে, এবং পুরা ইনডিউস ফ্লাক্সটাই যাতে সেকেন্ডারিতে পৌঁছায় যেতে পারে, এটা নিশ্চিত করার জন্য তুমি কি ইউজ করো, ট্রান্সফরমারে কোর ইউজ করো, ঠিক আছে। তাইলে এই কোরটা কি ধরনের ম্যাটেরিয়াল হইতে হবে, কে বলতে পারবে, দেখি বলো তো। বলতে পারবা কেউ? এটাও কিন্তু প্রায় জিজ্ঞেস করে যে ট্রান্সফরমার কোরটা কি ম্যাটেরিয়ালের তৈরি। ট্রান্সফরমারের কোডটা যদি আমরা প্রপার ওয়েতে কি করতে চাই, এই যে এখানে ফ্লাক্স তৈরি হবে সেই ফ্লাক্সটাকে প্রপার ওয়েতে এখানে পাঠাইতে চাই, তাহলে কোডটা তৈরি হইতে হবে ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়াল, ঠিক আছে। ম্যাগনেটিক ম্যাটেরিয়াল কিন্তু কয়েক ধরনের, ডায়াম্যাগনেটিক, প্যারাম্যাগনেটিক, ঠিক আছে। তো ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়ালেরই আমার কি তৈরি হতে হয়, কোড তৈরি হতে হয়। কারণ ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়াল কি করবে, এখানে যে ফ্লাক্স তৈরি হবে সেই ফ্লাক্সকে যথাযথভাবে এখানে সেকেন্ডারিতে নিয়ে আসতে পারবে, অন্য ম্যাগনেটিক ম্যাটেরিয়াল কিন্তু পারবে না। তাইলে এখানে ইনডিউস যে ফ্লাক্স তার স্ট্রেংথ মেনটেন করতে হবে সেকেন্ডারিতে, ঠিক আছে, এই জন্য ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়ালের কোর ব্যবহার করবে। তাহলে ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়ালের কেন ব্যবহার করবে এটা তো জিজ্ঞেস করতে পারে, এটার বৈশিষ্ট্য কি, ঠিক আছে। তো ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়ালের প্রথম বৈশিষ্ট্য হলো যে এটা হচ্ছে পারমিয়াবিলিটি অনেক বেশি, ঠিক আছে। পারমিয়াবিলিটি বাংলা হচ্ছে ভেদ্যতা, তার মানে চৌম্বক পথের ভেদ্যতা অনেক বেশি, মানে চৌম্বক খুব সহজে ভেদ করে একে চলে যেতে পারে, ঠিক আছে। তাইলে প্রথমটা কি হবে, হাই পারমিয়েবল। এবং এটার এই হাই পারমিয়াবিলিটি থাকার কারণে ওর মধ্যে আরেকটা জিনিস তৈরি হয়, সেটা হচ্ছে হাই ভ্যালু অফ ম্যাগনেটিক ইন্ডাকশন। এটা ম্যাগনেটিক ইন্ডাকশনে খুব ভালো রেসপন্স করে, এই জন্য আমরা ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়ালের কোর ইউজ করি, ঠিক আছে। ট্রান্সফরমারের বেসিক আলোচনা, এখন আমরা এক্সাম্পল দিয়ে এই বিষয়টা আর একটু দেখি। সেটা হচ্ছে স্যার ম্যাগনেটিক ইন্ডাকশন একটু এজ ইউজুয়াল। হ্যাঁ, বুঝি নাই। ম্যাগনেটিক ইন্ডাকশন নিয়ে একটু আলোচনা করলে ভালো হয়। হ্যাঁ, বলতেছি যে এর ম্যাগনেটিক ইন্ডাকশনটা অনেক বেশি, মানে ইন্ডাকশন মানে কি, আবেশ। কোনো জিনিস তো চুম্বকের পাশে আনলেই সহজে আবেশিত হবে না, চুম্বক হয়ে যাবে না। তুমি যদি ডায়াম্যাগনেটিক ম্যাটেরিয়াল একটা চুম্বক দিয়ে সারাদিন ঘষো, ঠিক আছে, বা একটা চুম্বকের ফিল্ড এনে পাশে রাখো, সে কিন্তু ম্যাগনেটিক রূপান্তর হবে না। কিন্তু যেসব পদার্থের ম্যাগনেটিক ইন্ডাকশন ভালো, সাপোজ প্যারাম্যাগনেটিক ম্যাটেরিয়াল, ওকে তুমি যদি একটা ম্যাগনেটের পাশে এসে রাখো, ম্যাগনেটিক ফিল্ড ওর ভিতরে সারাদিন ফ্লো হইলেও ওর ভিতরে ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়ালের মতো রেসপন্স আসবে না, ঠিক আছে। ইন্ডাকশন মানে আবেশ, মানে ম্যাগনেটিক ফিল্ডের পাশে আনছো, সেও কি হয়ে গেছে, ম্যাগনেটাইজ হয়ে গেছে। এই প্রপার্টিটা ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়ালের বেশি, ঠিক আছে। এই জন্য এটাকে কি বলা হচ্ছে, হাই ভ্যালু অফ ম্যাগনেটিক ইন্ডাকশন। বুঝতে পারছো? বুঝতে পারছো? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, দেখো, এখন আমরা দেখব ইন জেনারেল যে পাওয়ার সিস্টেম দেশের, ঠিক আছে, আহ, একটা জেনারেটিং স্টেশন থেকে আমাদের বাসায় যে আসে তার একটা আমরা সিম্পল একটা ইলুস্ট্রেশন দেখব। তো মনে করো কি করা হয়, সাপোজ মনে করো উম, অনেক দূরে একটা পাওয়ার প্ল্যান্টে বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে, ওই পাওয়ার প্ল্যান্টটা কই আমি নিজেও জানি না, কিন্তু আমি বাসায় বিদ্যুৎটা ব্যবহার করতেছি। সাপোজ তুমি এখন মনে হয় কোথায় বসে আছো, এখন তুমি বসে আছো ঢাকাতে, ঠিক আছে। তো ঢাকা থেকে মনে করো এই বিদ্যুৎটা আসতেছে কাপ্তাই হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্ট থেকে, ঠিক আছে। তো এই কাপ্তাই হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্টটা চালু হয়েছে 1962 সালে, এবং
ওই 1962 সালে এই দেশের প্রথম এই ট্রান্সমিশন লাইনটা তৈরি করা হয়েছে। এই লাইনটার দৈর্ঘ্য কত? প্রায় 273 কিলোমিটার মনে হয়, 132 কেবির লাইন। তাইলে দেখো এই 273 কিলোমিটার দূর দিয়ে কি হচ্ছে, এই পাওয়ারটা এসে তোমার কাছে পৌঁছাইতেছে। ঠিক আছে, তার মানে কোথাও কি হচ্ছে, একটা ভোল্টেজ জেনারেট হচ্ছে। তাহলে জেনারেটিং স্টেশনটা আছে অনেক দূরে। তো ওই জেনারেটিং স্টেশন থেকে কি করা হয়, এই যে ভোল্টেজটা এখানে তৈরি হয়েছে, সাপোজ মানে 100 ভোল্ট, যদি 100 ভোল্ট না, কাপ্তারটা হচ্ছে 11 কেভি জেনারেট করে। তো এই 100 ভোল্টের প্লান্ট থেকে যে ভোল্টেজ তৈরি হচ্ছে, এটা একটা ট্রান্সফরমারের মাধ্যমে কি করা হয়, আপ করা হয়। ঠিক আছে, ভোল্টেজটাকে বাড়ানো হয়। সাপোজ এটাকে বাড়াই করলো 1000 ভোল্ট। তাহলে ভোল্টেজ বাড়ানোর সময় কি হয়েছে, এখানে যে কারেন্ট ছিল ওই কারেন্টটা এখানে আবার কমে যায়। ঠিক আছে, ট্রান্সফরমার এমন এক ধরনের স্টেশনারি ডিভাইস, সেই ডিভাইস যে পাওয়ার এবং ফ্রিকোয়েন্সিকে অপরিবর্তিত রেখে ভোল্টেজ এবং কারেন্টকে কি করে, চেঞ্জ করে পাওয়ার কনভার্সন করে। তার মানে এদিকে তুমি ভোল্টেজ বেশি দিলে, ভোল্টেজ কম দিলে ভোল্টেজ বেশি আসলো, কিন্তু কারেন্টটা কমে যাবে। আবার তুমি মনে করো এদিকে ভোল্টেজ বেশি দিছো, এদিকে কারেন্ট দিছো, এখানে আসতেছে, তাহলে ভোল্টেজটা কমে যাবে কিন্তু কারেন্টটা বেড়ে যাবে। ঠিক আছে, তাহলে দুইটা জিনিস ট্রান্সফরমার চেঞ্জ করতে পারে, একটা হচ্ছে কি ভোল্টেজ, আর একটা কারেন্ট। পাওয়ার আর ফ্রিকোয়েন্সিকে সে চেঞ্জ করতে পারে না, এবং এটা একটা স্থির ডিভাইস, এবং এর এফিসিয়েন্সি হচ্ছে নিয়ার টু 100%। ইলেকট্রিক মেশিনের জগতে সবচেয়ে দক্ষ যন্ত্র বলা হয় ট্রান্সফরমারকে। ঠিক আছে, তাইলে তো কি হয়েছে, কাপ্তাই থেকে 273 কিলোমিটার লাইন, তাহলে এই লাইনের কি থাকবে, এই লাইনের মধ্যে রেজিস্ট্যান্স থাকবে, ইন্ডাকটেন্স থাকবে, ক্যাপাসিটেন্স থাকবে। ঠিক আছে, বিশাল বাধা পার হয়ে এই কারেন্টকে তোমার কাছে আসতে হবে। আসলো, তো এই কারেন্টটা মনে করো এখানে পাশাপাশি আমাদের আহ, কোন একটা সাব স্টেশনে আসলো। ঠিক আছে, সাপোজ টঙ্গী সাব স্টেশনে এসে এই পাওয়ারটা নামলো। ঠিক আছে, কয়েক ধাপেও নামানো হয়, এক ধাপেও নামানো হয়, আমি এক ধাপে বলতেছি। তো কি হয়েছে, এই যে 1000 ভোল্ট ছিল, এই 1000 ভোল্টটা কি হবে, এই রেজিস্ট্যান্সে ড্রপ হবে, ভোল্টেজ ইম্পিডেন্স আছে ড্রপ হবে। ঠিক আছে, ড্রপ হয়ে কি হবে, এই ভোল্টেজটা এখানে কিছুটা কমে যাবে। ঠিক আছে, তো আমি তাও 1000 ভোল্টই ধরলাম, অ্যাকচুয়ালি 1000 ভোল্ট এখানে আসবে না, কিছুটা কমে যাবে ভোল্টেজ, ভোল্টেজ ড্রপ হবে। এই ভোল্টেজ ড্রপ হওয়ার পরে কি হবে, এই 1000 ভোল্ট তো তুমি বাসায় ইউজ করতে পারবে না। তোমার যন্ত্র হয়েছে কি 220 ভোল্টের, 400 ভোল্টের যন্ত্রপাতি, লাইট, ফ্যান, তাহলে এটাকে কমাইতে হবে। তো আমি যেহেতু এদিকে 100 রেফারেন্স ধরলাম, সাপোজ এখানে আমি ধরলাম যে 100 ভোল্টে, এটাকে আমি কনভার্ট করবো আমার বাসা বাড়িতে সব 100 ভোল্টের যন্ত্রপাতি। এই আরেকটা ট্রান্সফরমার দিয়ে স্টেপ ডাউন করে এটাকে কি করা হয়, এই যে আমাদের বাসা বাড়িতে দিল, এটা হচ্ছে আমার বাসার লোড গুলা। তাইলে এখানে আমার কি হয়েছে, কারেন্ট ফ্লো হচ্ছে লোডের মধ্যে। দেখো আমি পাইলাম কত, 100 ভোল্ট, কিন্তু লাইনে আসছিল 1000 ভোল্ট, জেনারেট হয়েছে সাপোজ আরেকটা অন্য আরেকটা ভোল্টেজ। 100 ভোল্টে জেনারেট হবে এমন কথা নেই। ঠিক আছে, তাহলে খুবই জটিল একটা সিস্টেম নাকি? কিন্তু মাঝখানে কি আছে, বেশ কিছু ট্রান্সফরমার আছে। এখন এই যে লোড আছে, মনে করো তোমার 100 ওহমের একটা লোড আছে, তাহলে 100 ভোল্টের কারণে V/R ইউজ করলে এখানে কারেন্ট গেছে কত, 1 অ্যাম্পিয়ার, তাই না? তো এই 1 অ্যাম্পিয়ার কারেন্টটা কি হবে, এখানে দেখো হাই ভোল্টেজ একটা ট্রান্সফরমার আছে, তাহলে লো ভোল্টেজ থেকে হাই ভোল্টেজে গেলে কি হবে, ভোল্টেজ বাড়বে কিন্তু কারেন্ট কি হবে, কমে যাবে, তাই না? কারেন্ট কতটুকু কমবে, ভোল্টেজ যত গুণ বাড়বে কারেন্ট তত গুণ কমবে। তাহলে দেখো এখান থেকে এখানে আসতে 100 থেকে 1000 হয়েছে, ভোল্টেজ বাড়ছে 10 গুণ, তাহলে কারেন্ট কমবে কত, 10 গুণ কমে যাবে। ঠিক আছে, তাহলে 1 কে 10 দিয়ে ভাগ করলে কত আসে, এখানে আসবে 0.1 অ্যাম্পিয়ার। ঠিক আছে, তো এই অ্যাম্পিয়ার কারেন্টে কি হবে, এই রেজিস্ট্যান্সের মধ্যে একটা কি করবে, ভোল্টেজ ড্রপ তৈরি করবে লাইনে। এটাকেই বলা হচ্ছে কি আমাদের লাইনের ভোল্টেজ ড্রপ এবং লাইনের লস। ঠিক আছে, তো দেখো এই সিস্টেমে, এই সিস্টেমটা আমরা কেন ব্যবহার করি, এত ট্রান্সফরমার দেওয়ার কি দরকার? আমরা ডাইরেক্ট ইউজ করলে কি হইতো, ডাইরেক্ট ইউজ করলে যে সমস্যাটা হইতো, সাপোজ মনে করো এই ট্রান্সফরমার দুইটা এখানে নাই, তুমি 100 ভোল্টকে ডাইরেক্ট তার দিয়ে কি করলা, ট্রান্সমিশন লাইনে পাঠাইলা, ট্রান্সমিশন থেকে তোমার বাসায় পাঠাই দিলা। তাইলে কি সমস্যা হবে দেখো, এই 100 ভোল্টের সাথে এখানে দেখো 0.1 অ্যাম্পিয়ার না, তখন কিন্তু 0.1 অ্যাম্পিয়ার থাকবে না, এই লোডে 1 অ্যাম্পিয়ার গেছে না, পুরোটাই একটা লাইন, এখানেও 1 অ্যাম্পিয়ার কারেন্ট যাবে, এখানেও 1 অ্যাম্পিয়ার কারেন্ট যাবে। তাহলে দেখো
রেজিস্ট্যান্সে পাওয়ার লসের সূত্র কি? এই যে লাইনে যে রেজিস্ট্যান্স আছে সেখানে পাওয়ার লসের সূত্র কি? আই স্কোয়ার আর না? ঠিক আছে, তাহলে দেখো এখন ট্রান্সফরমার লাগানো অবস্থায় লাইনে কারেন্ট গেছিল 0.1 এম্পিয়ার, আর ট্রান্সফরমার না থাকলে কতটুকু যায়? 1 এম্পিয়ার। তার মানে কি 10 গুণ বেশি কারেন্ট যেত। 10 কে স্কোয়ার করলে হবে 100, তাই না? 0.1 কে স্কোয়ার করলে কি 100 হবে? তাহলে দেখো কারেন্ট 10 গুণ বাড়ার কারণে লস বেড়ে যাবে, দেখবে যে 100 গুণ। ঠিক আছে, তাহলে এই বিদ্যুৎটা আমার লস না। এই জন্য আমরা কি করি, সরাসরি পাওয়ারটা ট্রান্সমিট না করে লাইন লস কমানোর জন্য বা আই স্কোয়ার আর লস কমানোর জন্য বা কপার লস কমানোর জন্য, যেই নামেই বলো, আমরা আমাদের ইলেকট্রিক্যাল নেটওয়ার্ক সিস্টেমে ট্রান্সফরমার ইউজ করি। ঠিক আছে, তো দেখো ট্রান্সফরমারের ক্ষেত্রে ট্রান্সফরমারের ক্ষেত্রে আমি শুরুতে বলছিলাম দুইটা জিনিস সমান। একটা হচ্ছে কি, পাওয়ারকে সে চেঞ্জ করতে পারে না, তার মানে কি ইনপুটের পাওয়ার আর আউটপুটের পাওয়ার কি হবে? সমান হবে। তাহলে ইনপুটে আমার পাওয়ার কত? এস সমান কি হবে? ভিপি আইপি। ভিপি হচ্ছে প্রাইমারি ভোল্টেজ, আইপি হচ্ছে প্রাইমারি কারেন্ট। আর আউটপুটেরটা কি? আউটপুটের ভোল্টেজের নাম হচ্ছে কি? বিএস, সেকেন্ডারি ভোল্টেজ, সেকেন্ডারি কারেন্ট। পাওয়ারের সূত্র এরকম না? ভিআই বিআই। ঠিক আছে, তাইলে ট্রান্সফরমার ক্ষেত্রে আমি কি পাচ্ছি দেখো, ভিপি বাই বিএস সমান আইএস বাই আইপি। ঠিক আছে, তাহলে এটা আমার আরেকটা ফর্মুলা পাইলাম ট্রান্সফরমারের থিওরি করতে। তো প্রথমে কি পাইছিলাম? আমি প্রথমে একটা ফর্মুলা পাইছিলাম, সেটা কেমন ছিল? সেই ফর্মুলাটা ছিল ভিপি বাই বিএস বা সমান এনপি বাই এনএস, তাই না? ভিপি বাই বিএস সমান এনপি বাই এনএস, এটা ছিল আমার 1 নম্বর ফর্মুলা। এখন কি পাইলাম? এখন পাইলাম ভিপি বাই বিএস সমান আইএস বাই আইপি। তাহলে দুইটা ফর্মুলা যদি তুমি একসাথ করো, 1 আর 2, তাহলে তুমি কি লিখতে পারো? ভিপি বাই বিএস সমান প্রথম সূত্র থেকে কি আসে? এনপি বাই এনএস। আর এই যে দ্বিতীয় যে সূত্র এখান থেকে আসছে আইএস বাই আইপি। ঠিক আছে, এটা হচ্ছে মনে করো ট্রান্সফরমারের গোল্ডেন ফর্মুলা। একটা আইডিয়াল ট্রান্সফরমারে তুমি এই ফর্মুলাটা সবসময় ইউজ করতে পারবা। ঠিক আছে, এটা কার কার সম্পর্ক? প্রাইমারি সেকেন্ডারি ভোল্টেজ সাথে প্রাইমারি সেকেন্ডারি টার্ন এবং প্রাইমারি সেকেন্ডারি কারেন্টের সম্পর্ক। তো দেখো এই যে অনুপাত, এটা একটা অনুপাত না? ভোল্টেজকে ভোল্টেজ দিয়ে ভাগ, প্যাচ কে প্যাচ দিয়ে ভাগ, কয়টা প্যাচ আছে? কারেন্ট কে কারেন্ট দিয়ে ভাগ। তাহলে এটা একটা কি কনস্ট্যান্ট সংখ্যা। তার মানে কি ট্রান্সফরমারের একটা নির্দিষ্ট ট্রান্সফরমার জন্য এটা কনস্ট্যান্ট, কারণ এটা যেহেতু দুইটা প্যাচের সংখ্যা। একটা ট্রান্সফরমার ম্যানুফ্যাকচারের পরে কি তুমি এদিকে আর ভিতরে ঢুকে প্যাচ বাড়াও বা কমাও, তার মানে এটা একটা কনস্ট্যান্ট সংখ্যা। ঠিক আছে, তাহলে ট্রান্সফরমারের ক্ষেত্রে এই রেশিওটাকে বলা হয় ট্রান্সফরমেশন রেশিও, অথবা এটাকে বলা হয়, এটাকে এ নামেও ডাকা হয়। তো দেখো বেসিক আলোচনা করলাম আমরা এই ওখান থেকে শুধু অতটুকু সূত্রটাই তোমরা ম্যাথের জন্য জানলে হবে। তো ট্রান্সফরমারের ক্ষেত্রে আরো যে বিষয়, সেই বিষয়গুলো আমরা এখন দেখব। একটা তো অলরেডি দেখলাম, আমি টার্ন রেশিও, আর একটা হচ্ছে ভোল্টেজ, কারেন্ট, পাওয়ার, ইম্পিডেন্স, এই জিনিসগুলার ট্রান্সফরমেশন। ঠিক আছে, ট্রান্সফরমারের ম্যাথ করতে গেলে ভোল্টেজ, কারেন্ট, পাওয়ার এগুলা নিয়ে এগুলা ট্রান্সফর্ম করা লাগে প্রচুর। এই সাইড থেকে ওই সাইডে নিয়ে যাওয়া লাগে, একদিকের ওয়াইন্ডিং থেকে আরেক দিকের ওয়াইন্ডিং এ শিফট করা লাগে। তো যে ফর্মুলাটা লিখলাম সেটা তোমরা লিখে রাখতে পারো, যে ভিপি বাই ভিএস এনপি মাইনাস আইএস বাই আইপি সমান এ। ঠিক আছে, তো অনেক বইতে দেখবা এই টার্ন রেশিওটার নাম হচ্ছে আবার 1/k। ঠিক আছে, মেবি বিএল থেরাচার বইতে এইভাবে ফলো করি, কে দিয়ে। ঠিক আছে, তো এই রেশিওটাকে তুমি যদি কখনো কে দিয়ে দেখো পরীক্ষায়, তাহলে উল্টায় ধরবা। আর এছাড়া সকল ক্ষেত্রে তুমি ট্রান্সফরমারের যে রেশিও, ঠিক আছে, টার্ন রেশিও, এই টার্ন রেশিওকে এ দিয়েই প্রকাশ করবা। আর কে থাকলে উল্টায় দিবা জাস্ট ফর্মুলা গুলো।
অথবা কে থাকলে কে থেকে এ তে নিয়ে এসে এরপরেও তুমি ম্যাথ করতে পারো। ঠিক আছে, তো এখন আমরা দেখবো যে ট্রান্সফরমারে এক ভোল্টেজ ইন্ডিউস হয়, এখানে কিন্তু কিছু নিয়ম করে একে পেঁচানো হয়। ইচ্ছা মতো ট্রান্সফরমার তোমাকে ভোল্টেজ বাড়ায় দিবে না বা কমায় দিবে না। ঠিক আছে, এই জিনিসটার সম্বন্ধে একটু আইডিয়া থাকা দরকার। তো ট্রান্সফরমারে এই যে কয়েল পেঁচাইছি, এটা আসলে কিসের উপর পেঁচানো হয়েছে? একটা কোরের উপরে না? এই যে এখানে যে কোর রাখছিলাম, কোরের উপরে পেঁচাইছো, তাই না? ঠিক একইভাবে একটা কোরের উপরে তুমি পেঁচাও। দুইটা কোর কিন্তু একসাথে কানেক্ট করা একটা জিনিসের মধ্যে পেঁচাইছো দুইটা। অনেক সময় একটা আহ বারের উপরে পেঁচানো হয়। ঠিক আছে, মানে একটা ইয়ার উপরেই। বিভিন্ন ধরনের টাইপ আছে, যদিও এগুলো তোমরা ভাইবার আগে দেখতে পারো, এত জরুরি না। এই যে মাঝখানে যে একটা লিম্ব থাকে, এই লিম্বের উপরেই দুইটা ওয়াইন্ডিং এ পেঁচানো হয়, এরকমও ট্রান্সফরমার আছে। আবার একটু আগে আমি যে চিত্রটা দেখাইলাম, এইভাবেও পেঁচানো হয়, এরকমও ট্রান্সফরমার আছে। ঠিক আছে, তাইলে উভয় ক্ষেত্রে তোমার কোন জিনিসটাকে প্রায়োরিটি দিছো দেখো তো। একটার উপর একটা পেঁচাইলেও কি রাখছে? মাঝখানে কোর রাখছে, কোর রেখে এরপরে পেঁচাইছে। এখন এই পেঁচানোর একটা নিয়ম আছে। এই নিয়মটা হচ্ছে, তুমি এই কয়েলটা যেদিক থেকে পেঁচানো শুরু করবা এবং এই কয়েলের যেদিক দিয়ে কারেন্ট উঠবে, ওই কয়েলের যেদিক থেকে ওয়াইন্ডিং শুরু হয়েছিল, ঠিক আছে, সেদিক থেকে কিন্তু কি হবে, ভোল্টেজটা জেনারেট হবে। এমনও হইতে পারে তোমার দিক দিয়ে কারেন্ট ঢুকে এখানে ভোল্টেজ উৎপন্ন হয়েছে, আর এইটা আর বের হয়েছে দিয়ে না গিয়ে as usual তো আমরা উপর দিয়ে দেখা দিই, এরকম নাও হইতে পারে। এটা নির্ভর করে তার পেঁচানোটার দিক থেকে শুরু হয়েছে, শেষ কোন দিক দিয়ে প্যাচ দিছে, ডান দিক থেকে পাইছে না পাইছে। ঠিক আছে, ফ্যাক্টর আছে এখানে। তো এই জিনিসটা ক্লিয়ার করার জন্য বাইরে থেকে তো আমাদের ম্যাথ করার সময় এত কিছু বোঝা সম্ভব না। এই জন্য এই জিনিসটা ইজি হয়, এটার নাম হচ্ছে ডট কনভেনশন, ডট দিয়ে বোঝা। স্যার, কি বলছেন বোঝা যায় না, একটু সমস্যার কারণে। কথা শুনতে পাচ্ছি না। স্যার, কথা শোনা। ও আচ্ছা, সরি, আমি মিউট ছিলাম এতক্ষণ। আচ্ছা দেখো, বলতেছি যে ট্রান্সফরমারে কিন্তু এটা ডিপেন্ড করে যে তার কিভাবে ভোল্টেজ ইনডিউস হবে। তুমি কিন্তু ইচ্ছা মতো প্রেস দিলেই ট্রান্সফরমারে ভোল্টেজ ইন্ডাকশন শুরু হয়ে যাবে না। ঠিক আছে, কোন দিকে কিভাবে উৎপন্ন হবে ভোল্টেজ, এটা ডিপেন্ড করে কোন দিক থেকে প্যাঁচ দেওয়া হইলো তার উপর। ঠিক আছে, তুমি কি ডান দিক থেকে পেঁচাইছো এইটা, আর এটা কি বাম দিক থেকে পেঁচাইছো, এইসব ডিপেন্ড করে। তার মানে একটা ট্রান্সফরমারে এদিকে ভোল্টেজ ইনডিউসের কারণে যদি এদিক থেকে কারেন্ট ফ্লো হয়, অপরটাতে এটা বাধ্যবাধকতা নাই যে কারেন্টটা আমি যেভাবে আঁকলাম এভাবে ফ্লো হইতে হবে। এই কারেন্টটা চাইলে এভাবেও ফ্লো হইতেও পারে। ঠিক আছে, এই কারেন্টটা চাইলে এভাবেও ফ্লো হইতেও পারে। সেটা ধরবে এর প্যাচ কিভাবে শুরু হয়েছে, প্যাচ কিভাবে শেষ হয়েছে তার উপর, ইচ্ছা মতো না। তাইলে ট্রান্সফরমার বাইরে থেকে তো আমরা এই জিনিসটা ইজিলি বুঝতে পারি না, প্যাচ দিলাম কোন দিক থেকে শেষ করলাম। ঠিক আছে, বাইরে থেকে এটা বোঝার উপায় নেই। এই জন্য ট্রান্সফরমারে দুইটা একটা চিহ্ন ব্যবহার করা হয়, এটাকে বলা হয় ডট কনভেনশন। ঠিক আছে, তো এই ডটটা ডিফাইন করে ট্রান্সফরমার ম্যাথে কখন দেখো তাহলে বুঝবা এই কারেন্টটা যেই ডট দিয়ে ঢুকছে একটা ওয়াইন্ডিং এ, অপর ওয়াইন্ডিং এ সেই ডট দিয়ে কারেন্টটা বের হবে। ঠিক আছে, এবং সেকেন্ডারিতে ভোল্টেজ হবে এরকম। তো এই ডটটা যদি এখানে না থেকে এখানে থাকতো, তাহলে কি হইতো, কারেন্টটা এখান থেকে বের হইতো, আমরা এইভাবে ধরতাম।
ঠিক আছে? তো এই ডট কনভেনশনটা জানা প্রয়োজন, কারণ অনেক সময় ডিরেকশনটা ফ্যাক্ট করতে পারে ম্যাথে। তো তখন তুমি ডিরেকশন না জানলে ম্যাথ ভুল হয়ে যাবে। তো আমরা এখন যে জিনিসটা দেখলাম এটার নাম হচ্ছে ডট কনভেনশন। আচ্ছা, তাহলে এখন দেখো, এই যে তোমার ট্রান্সফরমার, এই ট্রান্সফরমারে তোমার ইনপুট পাওয়ার, এই যে ইনপুট ওয়াইন্ডিং আছে না, প্রাইমারিকে নাম দিলাম ইনপুট, সেকেন্ডারি নাম দিলাম আউটপুট। ঠিক আছে? ইনপুট যে পাওয়ার, এই ইনপুট পাওয়ারটা সমান কি? ইনপুট পাওয়ারটা হচ্ছে বি আইপি কস থিটা পি। এখানে কস থিটা পি হচ্ছে প্রাইমারি ওয়াইন্ডিং এর আমার যে পাওয়ার ফ্যাক্টর সেটা। ঠিক আছে? প্রাইমারি ওয়াইন্ডিং এর সাপেক্ষে, প্রাইমারি সাপেক্ষে। আর আউটপুটে যে পাওয়ার, সেই পাওয়ারটা হবে বিএস আইএস কস থিটা এস। ঠিক আছে? তাহলে দেখো, ট্রান্সফরমারের তোমার সেকেন্ডারিতে তুমি কতটুকু লোড লাগাইছো সেই লোডের সাপেক্ষে ডিপেন্ড করবে কি এই কস থিটাটা, সেকেন্ডারি কস থিটা। ঠিক আছে? তো এই সেকেন্ডারি কস থিটাটার কারণে এখানে কি হবে, আমার একটা পাওয়ার কি হবে এখানে অ্যাবজর্ব হবে, তাই না? সেই পাওয়ারটাই আবার পাওয়ার যদি ট্রান্সফরমারটা হয় আইডিয়াল। ট্রান্সফরমারে থিটা পি থিটা এস, ঠিক আছে, এই ফর্মুলাটা মনে রাখবো। আইডিয়াল ট্রান্সফরমারের ক্ষেত্রে সেকেন্ডারি ওয়াইন্ডিং এর যে আমার পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল, প্রাইমারি ওয়াইন্ডিং এর পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল সমান হয়। ঠিক আছে? তো এই জন্য আমার কি হয়ে যায়, দুইটা অ্যাঙ্গেল যদি সমান হয় তাইলে cos থিটা পি cos থিটা এস সমান, তাহলে পি সমান ভিপি আই পি, পি এস সমান বিএস আই এস, তাই না? তাইলে এটা হইলে আমরা কি লিখতে পারি, এটা হইলে আমরা পি আউটপুট সমান লিখতে পারি বিএস আই এস, সে লিখি এটা সমান আমরা কি লিখতে পারি দেখো, এই বিএস আই এস cos থিটা এস সমান আমরা কি লিখতে পারি। তুমি যদি একটু আগে ফর্মুলাটা দেখো, এখানে কি দেখছিলা, ভিএস সমান এ, তাই না? ভিপি বাই ভিএস সমান যদি তোমার এ হয়, তাইলে ভিএস সমান, তো ভিএস সমান লিখতে পারো ভিপি বাই এ। ঠিক আছে? আইএস সমান কি লিখতে পারো, ওই সেম ফর্মুলাতে তুমি যদি এখানে খেয়াল করো, দেখো আইএস বাই আইপি সমান এ। ঠিক আছে? এখানে তুমি যদি বজ্রগুণ করে ডান দিক বাম দিক কনভার্ট করো, তাহলে তুমি দেখবা আইএস সমান তুমি লিখতে পারবা এ আইপি। ঠিক আছে? আর cos থিটা এস তো আমি একটু আগে দেখলাম, আইডিয়াল ট্রান্সফর্ম থিটা এস সমান cos থিটা পি। তো এখান থেকে আমি কি পাই, এ এ কাটা, এখান থেকে আমি পেয়ে যাই ভিপি আইপি cos থিটা পি। ঠিক আছে? তো ভিপি আইপি cos থিটা পি এটা কি জিনিস, এটা আবার পি ইনপুট, তাই না? তাইলে ট্রান্সফরমারের ক্ষেত্রে আমরা ফাইনালি কি বলতে পারি, আইডিয়াল ট্রান্সফরমারের ক্ষেত্রে পি ইনপুট সমান পি আউটপুট। ঠিক আছে? এটা কিন্তু আমরা এখান থেকে দেখেই বলে দিতে পারি যদি আইডিয়াল হয়। এখন দেখো, পাওয়ার তো আমরা দেখলাম যে ট্রান্সফরমার উভয় দিকে পাওয়ার কি হবে, সমান হবে। তার মানে পাওয়ার ট্রান্সফরমার একদিক থেকে অন্যদিকে ট্রান্সফার করলেও পাওয়ারটা সমান থাকবে। ঠিক আছে? আর ইম্পিডেন্সে কি হবে, ইম্পিডেন্স ট্রান্সফরমেশন। ইম্পিডেন্স ট্রান্সফরমেশন কেমন, দেখো মনে করো তোমার একটা ট্রান্সফরমার আছে, এটা তোমার প্রাইমারি ওয়াইন্ডিং, সেকেন্ডারি ওয়াইন্ডিং, এখানে তোমার একটা লোড বা কোন একটা ইম্পিডেন্স কানেক্ট করা আছে। ঠিক আছে? সেটার ইম্পিডেন্স হচ্ছে জেড এস, আর সেকেন্ডারিতে তোমার যে ভোল্টেজ সেটা বিএস, আর যে কারেন্ট যাচ্ছে সেটা আইএস টাইমস বিপি, এখানে কারেন্ট যাচ্ছে আইপি। এবং
এই ভিপি বাই বিএস বা এনপি বাই এস সমান এ, এটা যে টার্ন রেশিও সেটা হচ্ছে এ। ঠিক আছে, তাহলে দেখো উম, আমরা জেড এস, ঠিক আছে, জেড এস বাদ দাও, সাপোজ মনে করো যে কোনো একটা ইম্পিডেন্স, সার্কিটের ফর্মুলা থেকে আমরা কি জানি, জেড সমান বি বাই আই না? ঠিক আছে, এই ফর্মুলাটা আমরা জানি। তাইলে আমার ট্রান্সফরমারের সেকেন্ডারিতে যে ইম্পিডেন্স জেড এস, সেই জেড টা মানে কি বিএস বাই আইএস, তাই না? জেড এস সমান বিএস বাই আইএস, অথবা বিএস সমান আইএস ইন্টু জেড এস, এটা আমরা লিখতে পারি। এখন কথা হচ্ছে, তুমি এই প্রাইমারিতে এই ইম্পিডেন্স কে যদি তুমি প্রাইমারি থেকে কনসিডার করো, তার নাম দিলে সাপোজ জেড প্রাইম, এই জেড প্রাইমের মান কত হবে? এই ইম্পিডেন্সটা তো এখানে আছে, এখানে ট্রান্সফরমার আছে, এখন প্রাইমারি থেকে তোমার যদি এই ইম্পিডেন্স কে এদিকে কনসিডার করতে হয় এই কারেন্টের সাপেক্ষে, তখন এই ইম্পিডেন্সের মানটা কেমন হবে? ঠিক আছে, তার মানে কি এই ইম্পিডেন্স কে প্রাইমারিতে নিয়ে আসতে হবে, এটাকে হিসাব কিতাব করলে এটাকে বলা হচ্ছে ট্রান্সফরমেশন। তো এটার মান কেমন হবে দেখো তো, এই যে আমার জেড প্রাইম, এই জেড প্রাইমটা কি, যেহেতু প্রাইমারি সাপেক্ষে এটার নাম কি হবে, বিপি বাই আইপি, তাই না? তাহলে বিপি মানে কি, বিপি মানে হচ্ছে এবিএস, আর আইপি মানে কি হচ্ছে, আইপি মানে হচ্ছে আইএস বাই এ। কোথেকে আসলো ফর্মুলা? ওই যে ট্রান্সফরমারের গোল্ডেন ফর্মুলা থেকে। ঠিক আছে, এখান থেকে আসলো। তাহলে এখান থেকে আমার আসলো এই ফর্মুলা, এটাকে যদি আমি এখন একটু ভাঙি, ঠিক আছে, তাহলে এটাকে কি লেখা যায়, এ স্কোয়ার বিএস বাই আইএস। ঠিক আছে, তাহলে কি লেখা যায়, এ স্কোয়ার বিএস বাই আইএস মানে কি, জেড এস। তো ফাইনালি আমি কি পাইলাম, ফাইনালি এখান থেকে আমি যে জিনিসটা পাইলাম সেটা হচ্ছে জেড প্রাইম সমান এ স্কোয়ার জেড এস। তার মানে ট্রান্সফরমারে কোনো যদি তুমি সেকেন্ডারি সাইড থেকে প্রাইমারিতে কোনো ইম্পিডেন্সের টার্ম, রেজিস্ট্যান্স, ইন্ডাকটেন্স, এগুলাকে যদি প্রাইমারিতে নিয়ে আসতে চাও, তাহলে কি করতে হবে, টার্ন রেশিও কে স্কোয়ার করে গুণ করলে সেটা কোথায় চলে আসবে, প্রাইমারিতে চলে আসবে, এবং তোমার যে ইম্পিডেন্স ট্রান্সফরমেশন সেটা হয়ে যাবে। ঠিক আছে, স্যার, ইম্পিডেন্স ট্রান্সফরমেশন এটা কেন করা হয়, এটা প্রয়োজনীয়তা কি? এটা আমরা নেক্সট দেখবো যখন আমরা ম্যাথ করব। ঠিক আছে, তখন আমরা বুঝতে পারবো যে এটা ট্রান্সফর্ম করলে আমাদের কি লাভ। এটা ট্রান্সফর্ম করলে মেইন লাভ হয়েছে এখানে যে বারবার ভোল্টেজ কনভার্ট করে হিসাব করা লাগে, দুই দিকে যাওয়া লাগে। এই ভোল্টেজ আসলো, এটাকে টার্ন রেশিও দিয়ে গুণ বা ভাগ করে এখানে যাইতে হবে, এখানে তারপরে আমরা কারেন্ট বের করব, এখানে ইম্পিডেন্স বের করবো। ঠিক আছে, ক্যালকুলেশনে আমার জটিলতা হয়ে যায়। একটা সিস্টেমে যদি 60টা ট্রান্সফরমার থাকে, তাহলে 4-5 বার তোমার ভোল্টেজ রেখে ওঠানামা করাইতে হবে। কিন্তু তুমি যদি ইম্পিডেন্স কে কনভার্ট করে একদিকে নিয়ে আসো, ঠিক আছে, প্রাইমারি সাপেক্ষে সবকিছুকে নিয়ে আসতে পারো, সব ইম্পিডেন্সকে, তাহলে কি হবে, বারবার ভোল্টেজ কনভার্ট করা লাগবে না, টার্ন রেশিও গুলা বারবার হিসাব করা দিয়ে ভোল্টেজ কনভার্ট করা লাগবে না, জটিলতা কমবে। ঠিক আছে, তখন আমি যদি এই প্রাইমারি সাপেক্ষে আমি ইম্পিডেন্সটা জানতে পারি, তাহলে কি এই কারেন্টটা এক লাইনে বাইর করে ফেলতে পারবো, ভিবি আই সমান ভি বাই জেড, না ভিপি বাই জেড প্রাইম দিলেই আইপি বের হয়ে যাবে। নাহলে কি করতে হবে, এই সিম্পল একটা ম্যাথ, এখানে তোমার কি করতে হবে, জেড এস কে বিএস দিয়ে ভাগ করে আইএস পাইতে হবে, আইএস কে এ দিয়ে কনভার্ট করে প্রাইমারিতে আনতে হবে, প্রাইমারিতে আনার পরে এরপরে তুমি কি প্রাইমারি কারেন্টটা পাচ্ছ। 3-4টা ক্যালকুলেশন বেশি করা লাগছে। ঠিক আছে, কিন্তু কনভার্সন করে ফেলে কি হয়, আমাদের ক্যালকুলেশনের জটিলতা কম। তাইলে এই জিনিসটাকে আমরা ফাইনাল কি লিখতে পারি, যে প্রাইমারির ইম্পিডেন্স কি হবে, এ স্কয়ার ইন্টু সেকেন্ডারি ইম্পিডেন্স। অর্থাৎ হোক সেটা স্টেপ আপ ট্রান্সফরমার, হোক স্টেপ ডাউন ট্রান্সফরমার, ঠিক আছে, যেই ধরনের ট্রান্সফরমার, প্রাইমারিতে ভোল্টেজ বেশি সেকেন্ডারিতে ভোল্টেজ কম, যেই ধরনেরই হোক, তুমি যদি সেকেন্ডারি থেকে কোনো ইম্পিডেন্সের টার্ম প্রাইমারিতে আনো, তাহলে স্কয়ার দিয়ে গুণ করতে হবে। এটা প্রমাণটা আমরা এখন দেখলাম। ঠিক আছে, আবার উল্টাটা কি বলা যায়, উল্টাটা বলা যায়, তুমি যদি প্রাইমারি থেকে কোনো কিছুকে সেকেন্ডারিতে নিয়ে যাইতে চাও, ঠিক আছে, তাহলে কি করতে হবে, 1/a² দিয়ে গুণ করতে হবে। তো এই দুইটা ফর্মুলা তোমাদের পাওয়ার সিস্টেম মেশিন, এই দুইটা যত ম্যাথই করো দেখবা যে এই ফর্মুলাটা খুব বেশি কাজে লাগে। তো এখানে আবার একটু রিকল করাই দেই, এ মানে কি ছিল, এ মানে ছিল আমাদের এনটি বাই এনএস। ঠিক আছে, অর্থাৎ এই সূত্রটাকে একটু ঘুরাই,
লিখলাম। তাহলে আমরা আজকের ক্লাসে আমাদের কি দেখার কথা ছিল এবং আমরা কি কি দেখলাম, ট্রান্সফরমারের বেসিক দেখলাম, টার্ন রেশিও সম্বন্ধে জানলাম, এবং আমরা কি করলাম, ট্রান্সফরমার ভোল্টেজ, কারেন্ট, পাওয়ার, ঠিক আছে, এগুলো সম্বন্ধে জানলাম, কোন দিকে কেমন হয়, এবং ইম্পিডেন্স ট্রান্সফর্ম করলাম। তো নেক্সট লেকচারে আমরা আহ, এই যে ট্রান্সফরমার দেখলাম, ঠিক আছে, এই ট্রান্সফরমারটা একদম বিশুদ্ধ আঁকছি, এর মধ্যে কোনো ঝামেলা নাই, কোনো ভেজাল নেই। ট্রান্সফরমার কিন্তু প্র্যাকটিক্যালি এত ভালো হয় না, এর মধ্যে রেজিস্ট্যান্স টার্ম থাকে, ইন্ডাকটেন্স থাকে, কোর লস রেজিস্ট্যান্স থাকে, কোর লস রিঅ্যাকটেন্স থাকে, ওগুলা থেকে বাদ দিয়ে তারপর ট্রান্সফরমারকে আইডিয়াল পর্যায়ে নিয়ে এরপর আমরা ক্যালকুলেশন করি। তো প্র্যাকটিক্যাল ট্রান্সফরমারে ফুল ঢোকার আগে ট্রান্সফরমার সম্বন্ধে জানতে হবে। নেক্সট ক্লাসে আমরা আইডিয়াল ট্রান্সফরমার সম্বন্ধে ডিটেলস আলোচনা করবো, ঠিক আছে। তো তোমাদের এই লেকচার সম্পর্কিত, পড়াশোনা সম্পর্কিত কোনো প্রশ্ন আছে? কিছু বুঝে নাই বা এনিথিং? না স্যার, বুঝতে পারছি আলহামদুলিল্লাহ। তো ঠিক আছে, আজকের ক্লাসে এখানেই শেষ। ধন্যবাদ সবাই।